আচ্ছা, আমাদের মেটাবলিজম চলতেছিল। তো গত ক্লাসে আমরা ফ্যাট মেটাবলিজমটা শুরু করছিলাম। তো আজকে আমরা ফ্যাট মেটাবলিজমটা শেষ করব। তো এটা শেষ হলেই মোটামুটি আমাদের চ্যাপ্টারও শেষ হবে। মেটাবলিজম অফ ফ্যাটস, when talking about fat metabolism we'll focus on triglycerides। এটা কেন বলছে দেখো, যে মেইনলি ফ্যাট সাবস্টেন্স যেগুলো আছে এগুলোর মধ্যে প্রধানত আমরা দুইটা জিনিস নিয়ে কাজ করব, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইডস। তো মেইনলি এখানে আমরা ট্রাইগ্লিসারাইডটা নিয়ে কথা বলবো, কারণ এটা হচ্ছে কমন ফ্যাট আর কি। আমরা আগের স্লাইডগুলোতে দেখছিলাম এটা হচ্ছে নিউট্রাল ফ্যাট এবং এটা সবচেয়ে বেশি পাওয়া যায় বডিতে, ঠিক আছে। এবং এটা সাধারণত সবগুলোর কমন পাথওয়ে হচ্ছে আমাদের ট্রাইগ্লিসারাইডটা। They can be broken down to produce fatty acid and glycerol or synthesized from fatty acids and glycerol। তো এরা হচ্ছে দুইটা জিনিস থেকে তৈরি হয়, তোমার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থেকে, যেটা আমরা আগে বলছিলাম যে স্টারিফিকেশন রিঅ্যাকশনের মাধ্যমে গ্লিসারলের যে তিনটা হাইড্রোক্সিল আছে, কম্পাউন্ড আছে বা হাইড্রোক্সিল গ্রুপ আছে, হাইড্রোক্সিল গ্রুপের যদি একটাকে সরায় তাহলে সেটাকে আমরা বলবো মনোস্যাচুরেটেড বা হচ্ছে তোমার মনোহাইড্রিক তোমার ট্রাইগ্লিসারাইড। তো এইভাবে মনোগ্লিসারাইড বা ডাইগ্লিসারাইড বা ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে। When energy is required triglycerides are broken down। হ্যাঁ, তো যখন আমাদের এনার্জির প্রয়োজন হবে, আমরা আগেই বলছিলাম যে কমনলি আমাদের এনার্জি দিবে হচ্ছে এর গ্লুকোজটা। তো গ্লুকোজ যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমাদের এই ফ্যাটি মলিকিউল বা ফ্যাটি সাবস্টেন্স থেকে তখন আমাদের এনার্জি গুলো আসবে। তো তখন আমাদের এই ট্রাইগ্লিসারাইড গুলো ব্রেকডাউন হবে। তো ব্রেকডাউন হওয়ার যে প্রসেস সেটাকে আমরা বলবো লিপোলাইসিস। লিপোলাইসিস মানে হচ্ছে লিপিডটাকে ভাঙা বা ফ্যাটি সাবস্টেন্স গুলোকে ভাঙা, অর্থাৎ ট্রাইগ্লিসারাইডকে ভেঙে সেখান থেকে এনার্জি তৈরি করার প্রসেসটা। Then huge energy is obtained from fatty acid and glucose is synthesized from glycerol। তো এর পরবর্তীতে যখন এটা ভাঙা হবে লিপোলাইসিসের মাধ্যমে তখন আমাদের এখান থেকে প্রচুর এনার্জি পাওয়া যায় ফ্যাটি অ্যাসিড থেকে, এবং সাথে সাথে আমরা গ্লিসারল থেকে আমাদের গ্লুকোজটাও তখন ফর্ম করবে, যেটাকে আমরা বলে থাকি গ্লুকোনিওজেনেসিস। যদি আমরা রিকল করতে পারো যে গ্লুকোনিওজেনেসিস ছিল কি, যে নন গ্লুকোজ কোনো মলিকিউল থেকে, বিশেষ করে ফ্যাটি সাবস্টেন্স অর্থাৎ গ্লিসারল বা হচ্ছে অন্যান্য অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন থেকে যে গ্লুকোজ তৈরি করার প্রসেস সেটাকে আমরা বলতাম গ্লুকোনিওজেনেসিস। When energy is not required fatty acids and glycerol convert to TGs and stored in the body। তো যখন আমাদের এনার্জির প্রয়োজন নাই বা আমাদের হচ্ছে বডিতে খুব বেশি পরিমাণে এনার্জির দরকার হচ্ছে না, তো তখন আমাদের কি হয় যে আমাদের ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল গুলো তারা হচ্ছে ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হয় এবং সেগুলো স্টোরে বডিতে রিজার্ভ অবস্থায় থাকে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যখন তুমি কাজ করবে না বা ফিজিক্যালি কোনো কাজকর্ম থাকবে না, ঠিক তখনই আমাদের কি হবে যে এই এনার্জি গুলা অতিরিক্ত থাকবে এবং সেগুলো হচ্ছে স্টোর ফর্মে যাবে, অর্থাৎ ট্রাইগ্লিসারাইড ফর্মে গিয়ে বডিতে অতিরিক্ত তোমার মেদ বা যেটাকে আমরা বলি ফ্যাট সেটা জমতে থাকবে ট্রাইগ্লিসারাইড আকারে। দ্যাট ইজ হাউ এ ব্যালেন্স ইন দ্য বডি। তো এইভাবে আমাদের বডি ব্যালেন্স করে থাকে ফ্যাটের মধ্যে। এখন যদি নিয়মিত কেউ ফ্যাট ইনটেক করে কিন্তু সে অনুপাতে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল ওয়ার্ক মুভমেন্ট না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার বডিতে অতিরিক্ত ফ্যাট জমতেই থাকবে, ঠিক আছে। However, sometimes fatty acid is synthesized from acetyl CoA। তো অনেক সময় ফ্যাটি অ্যাসিডটা আবার অ্যাসিটাইল কোয়ে থেকেও তৈরি হতে পারে, যেটা হচ্ছে কার্বোহাইড্রেট থেকে পাওয়া যায় অ্যাসিটাইল কোয়েটা। দিস ইনক্রিজেস দ্য ফ্যাট কন্টেন্ট অফ দ্য বডি। যার ফলে আমাদের কি হবে যে বডিতে ফ্যাটের পরিমাণটাও বাড়তে থাকবে, ঠিক আছে। তো এখন দেখো আমাদের ফ্যাটি অ্যাসিডটা ক্যাটাবলিজম কিভাবে হবে। ক্যাটাবলিজম মানে আমরা আগে বলছিলাম যে কোনো কিছু যখন ব্রেকডাউন হবে, বড় মলিকুল থেকে ছোট মলিকুলে ব্রেকডাউন হবে, সেটাকে আমরা বলবো ক্যাটাবলিজম। আর ক্যাটাবলিজম যখনই হবে সেখানে কিছু এনার্জি আমরা পাবো। তো এখানে ফ্যাট মলিকুলটা বিশেষ করে ট্রাইগ্লিসারাইডটা কিভাবে ক্যাটাবলাইজ হবে অর্থাৎ ব্রেকডাউন হবে, লিপোলাইসিস হবে, সেই জিনিসটা আমরা দেখবো। 1 গ্রাম অফ ফ্যাট yields 9.2 ক্যালোরিজ অফ এনার্জি। তো বলতেছে 1 গ্রাম যে ফ্যাট আছে সেটা থেকে 9.2 ক্যালোরি আমরা শক্তি পাবো, কম্পেয়ার টু 4 ক্যালোরিজ অফ এনার্জি প্রডিউসড বাই 1 গ্রাম অফ কার্বোহাইড্রেট। যেখানে আমরা কার্বোহাইড্রেট থেকে বা গ্লুকোজ থেকে পাচ্ছিলাম মাত্র 4 ক্যালোরি, অর্থাৎ 1 গ্রাম গ্লুকোজ থেকে পাচ্ছি 4 ক্যালোরি শক্তি, যেখানে 1 গ্রাম ফ্যাট থেকে আমরা পাচ্ছি হচ্ছে 9.2 ক্যালোরি শক্তি। তো এত কম বেশি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে ফ্যাটের মধ্যে ফ্যাট আসলে স্টোরড সাবস্টেন্স, অর্থাৎ যখন বডিতে অতিরিক্ত থাকবে তখনই সে শুধুমাত্র ফ্যাটটাকে কনভার্ট করবে। তো এই জন্য দেখা যায় যে তোমার এই হচ্ছে সবসময় হচ্ছে বেশি এনার্জি নিয়ে থাকবে, কারণ অল্প মলিকুলে বেশি এনার্জি থাকলে তাহলে হবে তার স্টোর করতে সুবিধা আর কি।
তো এই জন্য ফ্যাট মলিকুলের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি থাকে, এই জন্য যাদের এনার্জির প্রয়োজন তারা ফ্যাট জমায় রাখতে পারে বা প্রয়োজনে এটা কাজ করতে পারে। ঠিক আছে, this large amount of energy is contributed to fatty acid glycerol directly does not produce any energy। তো বলতেছে যে আমাদের এখানে মেইনলি যেটা হচ্ছে এনার্জি অ্যামাউন্টটা, অর্থাৎ 9.2 ক্যালোরিজ এনার্জি পাচ্ছি, সেটা মেইনলি হচ্ছে ফ্যাটি অ্যাসিডের কারণে। গ্লিসারল সরাসরি এনার্জি প্রডিউস করে না। অর্থাৎ আমরা জানতাম যে ট্রাইগ্লিসারাইড দুটো জিনিসের দ্বারা গঠিত, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে গ্লিসারল। তো এখানে আমাদের মেইন কাজটা করে ফ্যাটি অ্যাসিড। গ্লিসারলের ভূমিকাটা এখানে মানে এনার্জি প্রডিউসার হিসেবে খুব বেশি মুখ্য না। ফ্যাটি অ্যাসিডস ক্যান বি ক্যাটাবলাইজড অ্যাজ ফলোড। তো আমাদের ফ্যাটি অ্যাসিডটা কিভাবে ক্যাটাবলাইজ অর্থাৎ ব্রেকডাউন হতে পারে সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। দেখো, ফ্যাটি অ্যাসিড ক্যাটাবলিজমটিকে 3 ভাগে ভাগ করা গেছে। একটা হচ্ছে আলফা অক্সিডেশন, বিটা অক্সিডেশন এবং গামা অক্সিডেশন। তো আলফা বিটা গামা সম্পর্কে তোমাদের ধারণা যদি না থাকে তারপরে আমি একটু মনে করে দিই যে কোনো একটা ফাংশনাল গ্রুপ তার পাশের যে কার্বন অ্যাডজাসেন্ট কার্বন সেটাকে আমরা বলবো হচ্ছে আলফা গ্রুপ বা আলফা কার্বন। তো সেইখানে যদি অক্সিডেশন হয় সেটাকে আমরা বলবো আলফা অক্সিডেশন, আর ঠিক তার পাশেরটা সেটা হচ্ছে বিটা এবং তারপর একটা হচ্ছে গামা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের আলফা বিটা গামা নামটা করা হয়। তো এর মধ্যে মেইনলি বিটা অক্সিডেশনটাই বেশি ঘটে আর কি, অর্থাৎ 3 ধরনের ইসের মধ্যে অক্সিডেশনের মধ্যে বিটা অক্সিডেশনটাই ঘটে। তো আমরা সেটাই পড়বো এখন। দেখো, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডস in adipose tissue TG breaks down when required to release fatty acids। তো যখন আমাদের adipose tissue মানে হচ্ছে ফ্যাটি টিস্যু, যেখানে হচ্ছে অনেক বেশি চর্বি বা মেদ জমা আছে, এরকম টিস্যুগুলোকে adipose tissue বলা হয়। তো এখানে টিজি মানে হচ্ছে ট্রাইগ্লিসারাইড, এটা হচ্ছে ব্রেকডাউন করবে যখন আমাদের এনার্জির প্রয়োজন হয়। ঠিক আছে, তো এরা ভাঙবে, ভেঙে হচ্ছে ফ্যাটি অ্যাসিডটাকে রিলিজ করে দিবে। দ্য ফ্যাটি অ্যাসিড এন্টার ব্লাড অ্যান্ড বাইন্ড টু অ্যালবুমিন। তো এটা হচ্ছে ব্লাডের মধ্যে প্রবেশ করবে এবং অ্যালবুমিন হচ্ছে একটা প্রোটিন, তার সাথে বাইন্ড করবে। ইউজিং ব্লাড দেয়ার ইজ টার্গেট সেলস। এরপরে এই ইসের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে সে নির্দিষ্ট সেলে পৌঁছে যাবে। দে এন্টার দ্য টার্গেট সেলস থ্রু স্পেসিফিক প্রোটিন ট্রান্সপোর্টার্স। এবং বিভিন্ন ট্রান্সপোর্টারের মাধ্যমে এরা সেলের ভিতরে প্রবেশ করবে। ইনসাইড দ্য সেল দে আর ট্রান্সপোর্টেড টু দ্য মাইটোকন্ড্রিয়া ভায়া কার্নিটিন শাটল। শাটল মানে হচ্ছে তোমার জাস্ট একটা যাতায়াত ব্যবস্থা আর কি, অর্থাৎ এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করবে। বিটা অক্সিডেশন অকার্স ইনসাইড দ্য মাইটোকন্ড্রিয়া, এবং এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই বিটা অক্সিডেশনটা ঘটবে, অর্থাৎ ফ্যাটের যে মেইন মেটাবলিজমটা। অর্থাৎ এতক্ষণ আমরা দেখলাম ট্রান্সপোর্টেশন, এখন শুরু হবে মেটাবলিজম। This oxidation yields acetyl-CoA and propynyl-CoA if the fatty acid contains odd number of carbons। মেইনলি এটা অ্যাসিটাইল-CoA তৈরি করে, কিন্তু যদি আমাদের কার্বন সংখ্যা অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের কার্বন সংখ্যা বেজোড় সংখ্যক হয় তাহলে সে হচ্ছে প্রোপিনাইল-CoA তৈরি করবে। অ্যাসিটাইল-CoA that enters TCA cycle and produce energy। এবং পরবর্তীতে অ্যাসিটাইল-CoA থেকে তো নরমাল আগের প্রসেস গ্লুকোজ থেকে যেটা তৈরি হচ্ছিল। ঠিক আছে, তো এইভাবে আমাদের এই অ্যাসিটাইল-CoA এর প্রসেসটা চলতে থাকবে। ঠিক আছে, এরপর দেখো এখানে ফিগারটা দেখো কি বলছে এখানে। তো ফিগারটাতে দেখো এখানে এটাই বলা হয়েছে যে কিভাবে আমাদের বডিতে আসে, সেখান থেকে সেলে যায় এবং সেখান থেকে এটা হচ্ছে মেটাবলিজম শুরু করে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখো আমাদের স্ট্রাকচার সহ দেয়া আছে যে অ্যাসিটাইল কোয়েটা কিভাবে ডিহাইড্রোজেশন হচ্ছে, সেখান থেকে ইনল কোয়ে এবং সেখান থেকে হাইড্রোক্সি অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। ঠিক আছে, পরবর্তীতে কিটো অ্যাসিটাইল কোয়ে, সেখান থেকে এটা আমাদের একটা অ্যাসিটাইল কোয়ে চলে যাবে এবং অ্যাসিটাইল কোয়েটা তৈরি হবে এবং পরবর্তীতে এরা আগের মতোই ভাঙতে থাকবে। আচ্ছা, এরপরে দেখো কোলেস্টেরল সিনথেসিস। কোলেস্টেরলটা আসলে কিভাবে সিনথেসিস হবে, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট মলিকুল, বিশেষ করে আমাদের সেল মেমব্রেনের জন্য খুব বেশি কাজে লাগে, হরমোন সিনথেসিস এবং ভিটামিন ডি সিনথেসিসের জন্য। তো যদি আমাদের এটা বডিতে আমরা ডায়েটে ঠিকমতো এটা ইনটেক না করি তাহলে এটা সিনথেসিস করতে পারবে না। তো এই যে প্রসেসটা সেটাকে ম্যালভিনেট মেভালোনেট পাথওয়ে বলা হয় আর কি।
এবং এটা তৈরি হয় আসলে অ্যাসিটাইল কোয়ের থেকে শুরু হয়, এবং কোলেস্টেরলটা মেইনলি হচ্ছে কার্বোহাইড্রেট এবং ফ্যাটি অ্যাসিড থেকেও সেটা হচ্ছে সিনথেসিস হতে পারবে। আচ্ছা, তো এখান থেকে আমাদের বেশ কিছু ড্রাগ তৈরি করা হয় বিশেষ করে কোলেস্টেরল লেভেলটাকে কমানোর জন্য। ঠিক আছে, তো এই প্রসেসটা দেয়া আছে, তো এগুলো লাইভ ক্লাসে আমরা দেখব কিভাবে এটা কাজ করতেছে। ঠিক আছে, ওকে।